স্বাগত রসায়ন ক্লাসে। আমি জয়দেব কুমার রায়, প্রভাষক, কেমিস্ট্রি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের আলোচনা, আজকে আমি চতুর্থ অধ্যায়ের অর্থাৎ তড়িৎ রসায়নের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচ্য বিষয় রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালস অর্থাৎ ধাতুর সক্রিয়তা সিরিজ, অর্ধকোষ বিক্রিয়া হাফ সেল রিঅ্যাকশন, তড়িৎদ্বার ও কোষ লেখার সাংকেতিক চিহ্ন এবং রীতি, এবং আরও আজকে তোমাদের জানানোর চেষ্টা করব তড়িৎদ্বার বিভব অর্থাৎ ইলেকট্রোড পটেনশিয়াল সম্পর্কে আজকে আলোচনা করব। তো আজকের আলোচনা থেকে যা যা শিখব অর্থাৎ আজকে শিকনফল হচ্ছে ধাতু ও অধাতুর সক্রিয়তা সিরিজ সম্পর্কে আজকে অবগত হব। এরপর আমরা জানতে পারবো ক্যাথোড ও অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া এবং প্রকারভেদ। এরপরে আমরা জানব কোষ ডায়াগ্রাম এবং সংকেত লেখার নিয়ম, কিভাবে আমরা কোষ ডায়াগ্রাম লিখব। এরপরে আমরা আজকে যেটা শিখতে পারবো আজকের আলোচনা থেকে জারণ বিজারণ তড়িৎদ্বার বিভবের মান নির্ণয় করার কৌশল সম্পর্কে জানতে পারবো আজকে শিকনফল থেকে। তো এক এক করে আলোচনায় আসি। ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজ হচ্ছে ধাতুসমূহের ইলেকট্রন ত্যাগের উপর ভিত্তি করে ধাতব মৌলসমূহকে তাদের সক্রিয়তার উপর নির্ভর করে পর্যায়ক্রমে একটি সারণীতে সাজানো হয়েছে, যা ধাতুর সক্রিয়তা সিরিজ নামে পরিচিত। এখানে ধাতুর সক্রিয়তা সিরিজ সম্পর্কে এখানে মনে আছে যে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা তো ধাতুর সক্রিয়তার কমছে, অর্থাৎ যত নিচের দিকে আসতেছি তত ধাতুর সক্রিয়তা কমছে, আর যত উপরের দিকে যাচ্ছি তত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়তেছে, অর্থাৎ আয়নিত হওয়ার প্রবণতা বাড়তেছে। সক্রিয়তা সিরিজে যারা উপরের দিকে অবস্থান করে তাদের জারণ বিভবের মানটা বেশি, কিন্তু বিজারণ বিভবের মানটা কম, অর্থাৎ এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে আয়নিত অবস্থায় বিদ্যমান থাকতে চায়, কিন্তু সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। এই জন্য যারা সক্রিয়তা সিরিজের উপরে অবস্থান করে তাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। তো ধাতুর সক্রিয়তা সিরিজের প্রয়োগ এখানে কিছু বলা আছে। ধাতুর সক্রিয়তা সিরিজে যে মৌলের অবস্থান যত উপরে তার সক্রিয়তা তত বেশি। যে ধাতুর অবস্থান হাইড্রোজেনের উপর তার সক্রিয়তা হাইড্রোজেনের চেয়ে বেশি হয়। এরা অ্যাসিডের লঘু দ্রবণ থেকে হাইড্রোজেনকে অপসারিত বা প্রতিস্থাপিত করতে পারে। তড়িৎ কোষে অ্যানোড ও ক্যাথোড নির্ধারণে এদের ভূমিকা উল্লেখযোগ্য। তো ধাতুর সক্রিয়তা সিরিজের মাধ্যমে আমরা এটাকে প্রয়োগ করলে আমরা জানতে পারবো যে যখন আমরা গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষে কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথোড, সেটা নির্ভর করবে ধাতুর সক্রিয়তা সিরিজে যেটি উপরে অবস্থান সেটা হচ্ছে অ্যানোড, আর অর্থাৎ তার জারণ ঘটবে, আর নিচে যেটা অবস্থান করবে সেটা ক্যাথোড, অর্থাৎ তার বিজারণ ঘটবে। এখন এটা গেল ধাতুর ক্ষেত্রে। যদি এখন তড়িৎ ঋণাত্মক মৌলসমূহের সক্রিয়তা শ্রেণীটা, তাহলে বলছে তড়িৎ ঋণাত্মক মৌলসমূহকে তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতার অর্থাৎ সক্রিয়তার অগ্রক্রম অনুসারে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে তড়িৎ ঋণাত্মক মৌলসমূহের সক্রিয়তা শ্রেণী বলে। এখানে আমি তড়িৎ ঋণাত্মক মৌলসমূহের কি দিছি, একটা সক্রিয়তা সিরিজ দেখাইছি। সিরিজে বলছে যত নিচের দিকে যাব তত তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমে যাবে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণকারী মৌল হচ্ছে ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তারপর সালফার, তারপর ফসফরাস, নাইট্রোজেন, কার্বন এবং সিলিকন। এগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌলসমূহের সক্রিয়তার শ্রেণী। তড়িৎ রাসায়নিক সিরিজ, তাহলে আমার তড়িৎ রাসায়নিক সিরিজ ক্যাটায়ন, তাহলে দেখা যাচ্ছে যে ক্যাটায়ন হচ্ছে এই অনুসারে এখানে কিছু কথা আছে যে যত নিচের দিকে যাচ্ছি ক্যাথোডে চার্জমুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে আয়নে ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ আমি যদি সিম্পলি চিন্তা করি, দুটা ক্যাটায়ন আছে, একটা আছে সোডিয়াম আয়ন আর হচ্ছে জিঙ্ক আয়ন। এখন আমি যদি বলি এই সোডিয়াম এবং জিঙ্ক এই দুটার মধ্যে কোনটা আগে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, তো আমরা দেখব যে এই ক্যাটায়নের শ্রেণী যারা নিচে অবস্থান করবে তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। অর্থাৎ আগে জিঙ্কটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতু হিসাবে কী হবে, মুক্ত হবে। অর্থাৎ ক্যাথোডে চার্জমুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকের অ্যানায়নের ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ যত নিচের দিকে যাব তার চার্জমুক্ত হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পাবে। অনুরূপভাবে অ্যানায়নের ক্ষেত্রে বলছে
যে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এবং হাইড্রোক্সিল আয়ন। তো এখানে যারা নিচের দিকে অবস্থান করবে অর্থাৎ অ্যানোডের চার্জমুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকের আয়নে ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ তুমি যদি কম্পারেটিভ আলোচনা করো বা আমরা যদি কম্পারেটিভ তুলনামূলক আলোচনা করি ক্লোরাইড এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে, তো অ্যানায়নের যার নিচে অবস্থান তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, অর্থাৎ সহজে ইলেকট্রন ত্যাগ করে কি করবে, নিচের যে অ্যানায়নগুলো আছে তারা ইলেকট্রন ত্যাগ করে কি করবে, মুক্ত অবস্থায় যেতে চাবে। এই জন্য বলছে যে অ্যানোডের চার্জমুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকের অ্যানায়নের ক্রমান্বয়ে বাড়ছে। এরপরে অর্ধকোষটা কি, যে বলছে তড়িৎ বিশ্লেষক কোষের একটি তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষের যুগলকে অর্ধকোষ বলে। অর্থাৎ একটা তড়িৎদ্বার ওই যে ধাতুর তড়িৎদ্বার সেই ধাতুর লবণে দ্রবণে ডুবানো থাকলে যে কোষটা পাবো সেই কোষটাকে বলবো আমরা অর্ধকোষ। এই জন্য বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের একটি তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষের যুগলকে, অর্থাৎ তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষের যুগলকে অর্ধকোষ বলে। একটি অর্ধকোষের সংগঠিত বিক্রিয়াকে অর্ধকোষ বিক্রিয়া বলে। তাহলে আমি আবার বলতেছি যে একটা পাত্রের মধ্যে আমরা তড়িৎদ্বার নিব, যে ধাতুর তড়িৎদ্বার নিব সেই ধাতুর যদি লবণের দ্রবণ থাকে, মানে তড়িৎদ্বারটা সেই ধাতুর লবণের দ্রবণে ডুবানো থাকলে সেটাকে বলবো আমরা অর্ধকোষ, আর অর্ধকোষের মধ্যে সংগঠিত বিক্রিয়াকে বলবো অর্ধকোষ বিক্রিয়া। এরপর বলছে অর্ধকোষ বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। তো এখানে আমরা প্রথমে আলোচনা করছি জারণ অর্ধকোষ বিক্রিয়া। জারণ অর্ধকোষ বিক্রিয়া অর্থাৎ অ্যানোড। আমি প্রথমে বলছি যে আমরা জানি যে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া সংঘটিত হয়, এই জন্য জারণ অর্ধকোষ বিক্রিয়াটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। তা কোষের, এই জন্য বলা হচ্ছে যে কোষের যে অংশে জারণ প্রক্রিয়া দেখানো হয় সেই অংশকে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বা জারণ অর্ধকোষ বিক্রিয়া বলে। অনুরূপভাবে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, অর্থাৎ কোষের যে অংশে বিজারণ প্রক্রিয়া দেখানো হয় সেই অংশকে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া বলে। গঠন অনুসারে অর্ধকোষকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ধাতু ও ধাতব আয়নের অর্ধকোষ। এক্ষেত্রে কোনো একটা ধাতুর সংস্পর্শে ওই ধাতুর আয়নের দ্রবণ থাকে, যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ জিঙ্ক বাই জিঙ্ক 2+ আয়ন, অর্থাৎ জিঙ্ক ধাতুটা কি আছে, জিঙ্ক লবণের দ্রবণে ডুবানো আছে, এই জন্য এখানে এই জন্য এটা বলে ধাতু এবং ওই ধাতুর আয়নের লবণের দ্রবণ। ওকে, এরপর হচ্ছে ধাতুর অ্যামালগাম ধাতব আয়নের অর্ধকোষ। আমরা জানি কোনো একটা সক্রিয় ধাতু যদি মার্কারের সাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা অ্যামালগাম উচ্চারণ করি, যেমন সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম একটা সক্রিয় ধাতু, তাহলে এটা যদি মার্কারের সাথে যুক্ত থাকবে তাহলে সেটাকে বলবো আমরা কি, সোডিয়াম অ্যামালগাম উদাহরণস্বরূপ। তো এখানে আমরা বলছি অত্যন্ত সক্রিয় ধাতুর সাথে পারদ মিশিয়ে এই মিশ্রণ দ্বারা ধাতুর অ্যামালগাম দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবিয়ে এই জাতীয় অর্ধকোষ তৈরি করা হয়, যেমন সোডিয়াম অ্যামালগাম বাই সোডিয়াম আয়ন। বুঝতে পারছি যে অত্যন্ত সক্রিয় ধাতুর সাথে পারদ মিশিয়ে এই মিশ্রণ দ্বারা ধাতুর অ্যামালগাম দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবিয়ে এই জাতীয় অর্ধকোষ তৈরি করা হয়। 3 নম্বর হচ্ছে ধাতু ও ধাতুর অদ্রবণীয় অর্ধকোষ। তো এক্ষেত্রে ধাতুকে তার অদ্রবণীয় কোনো লবণের মধ্যে রেখে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়নযুক্ত একটি তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয়। তাহলে উদাহরণস্বরূপ আমরা দেখি এই যে যেমন এইটা যে মার্কারি, তারপর হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড কিসের একটা দ্রবণের মধ্যে ডুবানো আছে, ক্লোরাইড দ্রবণের মধ্যে ডুবানো আছে। তো আমরা এই জন্য বলি ধাতুকে, এক্ষেত্রে ধাতুকে তার অদ্রবণীয় কোনো লবণের দ্রবণের মধ্যে রেখে, তাহলে এই ধাতুটাকে আমরা কি করছি, অদ্রবণীয় লবণের মধ্যে রাখছি, কিউপ্রাস ক্লোরাইডের মধ্যে রেখে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়নযুক্ত এইখানে যে মার্কিউরাস ক্লোরাইড আছে তার অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, এই জন্য বলছে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়নযুক্ত একটি তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয়। তাহলে আমরা এই যে এখানে অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, তার লবণ হচ্ছে ক্লোরাইড আয়ন। ওকে, এরপর জারণ বিজারণ অর্ধকোষ, অর্থাৎ একই ধাতুর দুটি ভিন্ন জারণ অবস্থায় আয়নের দ্রবণের মধ্যে একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনাম, গোল্ড এর পাত ডুবিয়ে এই অর্ধকোষ গঠন করা হয়, যেমন হচ্ছে এটা।
যে জারণ বিজারণ অর্ধকোষ, অর্থাৎ প্লাটিনামের মধ্যে এই তোমার ফেরাস আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কী হয়ে যাবে, ফেরিক হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি জারণ বিজারণ অর্ধকোষ। 5 নম্বর আছে গ্যাস অর্ধকোষ। একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনাম ও গোল্ড এর পাতকে গ্যাসীয় মৌলের আয়নের দ্রবণে নিমজ্জিত করে স্থির তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও স্থির চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসকে দ্রবণের মধ্যে বুদবুদ আকারে চালনা করে এ জাতীয় অর্ধকোষ তৈরি করা হয়। তাহলে আবার বলতেছি যে একটি নিষ্ক্রিয় ধাতু যেটা হতে পারে প্লাটিনাম বা গোল্ড এর পাতকে গ্যাসীয় মৌলের আয়নের দ্রবণে নিমজ্জিত করে স্থির তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও স্থির চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসকে দ্রবণের মধ্যে বুদবুদ আকারে চালনা করে এ জাতীয় অর্ধকোষ তৈরি করা হয়। যেমন এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড অর্থাৎ সি মানে হচ্ছে সির এসতে হচ্ছে স্ট্যান্ডার্ড, এইচতে হচ্ছে হাইড্রোজেন, আর ইতে হচ্ছে ইলেকট্রোড। তাহলে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে হচ্ছে গ্যাস অর্ধকোষ তড়িৎদ্বার বা অর্ধকোষ বিক্রিয়ার মধ্যে পড়ে। তো আমরা এই হলো 5 প্রকার গঠন অনুসারে অর্ধকোষ বিক্রিয়াকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। এরপরে আমরা নেক্সট আলোচনা হচ্ছে তড়িৎদ্বার ও কোষ লেখার সাংকেতিক চিহ্ন এবং রীতি। তো বলছে প্রথম শর্ত হচ্ছে বাম দিকে জারণ অর্ধকোষ ও ডান দিকে বিজারণ অর্ধকোষ লেখা হয়, অর্থাৎ বাম দিকে অ্যানোড দ্রবণ, তারপর হচ্ছে ডান দিকে ক্যাথোড দ্রবণ এবং ক্যাথোড। তারপর বলছে তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য অথবা দুটি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যবর্তী তড়িৎচালক বলের স্থানটিকে একটি খাড়া রেখা বা কমা বা তির্যক রেখা দ্বারা প্রকাশ করা হয়। তাই বলছি আমরা তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য অথবা দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যবর্তী তড়িৎচালক বলের স্থানটি একটি খাড়া রেখা বা কমা বা তির্যক রেখা দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা এখানে জিঙ্ক খাড়া রেখা বা তির্যক রেখা বা কমা দ্বারা প্রকাশ করতে, অর্থাৎ এই যে এই অবস্থাটা জারণ, অর্থাৎ এটা বোঝাচ্ছে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এরপর বলছে তড়িৎদ্বার লেখা এবং তড়িৎদ্বার বিক্রিয়ার সমীকরণ বস্তুর ভৌত দশা যেমন কঠিন, তরল না গ্যাসীয় না জলীয় বাষ্প ইত্যাদি উল্লেখ করতে হয়। এরপর বলছে যেমন তড়িৎদ্বার তির্যক রেখা দিয়ে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এই ধারায় লিখলে জারণ এবং তড়িৎ বিশ্লেষ্য তির্যক রেখা তড়িৎদ্বার এই ধারায় লিখলে বিজারণ, অর্থাৎ এই অবস্থাটায় লিখে যদি ধাতুর মুক্ত অবস্থাটার উপরে এবং আয়নিত অবস্থাটা নিচে থাকে তাহলে সেটা হচ্ছে জারণ অবস্থা, আর যদি আয়নিত অবস্থাটা উপরে আর মুক্ত অবস্থাটা নিচে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে বিজারণ। যেমন এখানে যে জিঙ্ক এটা দ্বারা বোঝাচ্ছে জিঙ্কের এখানে কী হয়েছে, জিঙ্কের এখানে জারণ প্রক্রিয়া সংঘটিত হয়েছে। অনুভাবে জারণ বিজারণ তড়িৎদ্বার এবং গ্যাস তড়িৎদ্বার যেখানে নিষ্ক্রিয় ধাতু অর্থাৎ প্লাটিনাম, গোল্ড ইত্যাদিকে একটি বৈদ্যুতিক সংযোগের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে উল্লেখিত 3 নং নীতি প্রযোজ্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে জাস্ট এখানে যেমন এটা বিক্রিয়াটা এটা কী হয়েছে, এটা জারণ সংঘটিত হয়েছে কারণ তার ধনাত্মক চার্জের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, এখানে 2 ছিল এখানে 2 হয়েছে। তাহলে কি এটা জারণ বিজারণ তড়িৎদ্বার, তাহলে অবশ্যই একটা নিষ্ক্রিয় মাধ্যম লাগবে, এই জন্য এটা ওকে এখানে আমি বিক্রিয়ার সাহায্যে দেখালাম। ওকে, এরপর আসো দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটির মধ্যে সংযোগ স্থাপনের জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুটির মাঝে এক জোড়া উলম্ব রেখা অঙ্কন করা। কি বলছে আবার, দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দুটির মধ্যে সংযোগ স্থাপনের জন্য লবণ সেতু ব্যবহার করা হলে কি বলছে যে লবণ সেতু ব্যবহার করা হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুটির মাঝে এক জোড়া উলম্ব রেখা অঙ্কন করা হয়। যেমন এই যে যদি তার মানে বুঝবো যে জিঙ্ক অর্ধকোষ এবং কপার অর্ধকোষ, জিঙ্কের জারণ অর্ধকোষ, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ, দুটা কী দ্বারা সংযোগ আছে, লবণ সেতু দ্বারা। এইরকম যদি দুটা এক জোড়া উলম্ব রেখা অঙ্কন করা থাকে তাহলে বুঝবো যে এটা লবণ সেতু দ্বারা যুক্ত আছে। কোনো কোষের বাম তড়িৎদ্বার হতে ইলেকট্রন মুক্ত হয়ে বাইরের সার্কিটের মধ্য দিয়ে ডান তড়িৎদ্বারে প্রবেশ করলে কোষের তড়িৎচালক বল ধনাত্মক ধরা হয়, যেমন এখানে। ওকে, বলছে
বাম তড়িৎদ্বার হতে ইলেকট্রন মুক্ত হয়ে বাইরের সার্কিটের মধ্য দিয়ে ডান তড়িৎদ্বারে প্রবেশ করলে কোষের তড়িচালক বলের মান ধনাত্মক ধরা, তখন এটা এইভাবে প্রকাশ করা হচ্ছে। অনুরূপভাবে এটা গেল কোষ সংকেত লেখার নিয়ম। এখন আসা তড়িৎদ্বার বিভব কি বলছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষের প্রত্যেকটি তড়িৎদ্বারের পৃষ্ঠতলে একটি নির্দিষ্ট বৈদ্যুতিক বিভব সৃষ্টি হয়, এই বিভবকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। তো তড়িৎদ্বার বিভব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জারণ বিভব, বলছে একটি ধাতুর পাত্রকে ওই ধাতুর লবণে জলীয় দ্রবণে ডুবালে যদি ধাতুর পরমাণুর ধনাত্মক আয়ন গঠনের প্রবণতা বেশি হয় তাহলে ওই ধাতুর পাত এবং দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে জারণ বিভব বলে। যেমন এটা বিজারণ বিভব বলছে যদি দ্রবণের মধ্যস্থ আয়নের ধাতব পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা বেশি হয়, অর্থাৎ আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কি ধাতুতে পরিণত হওয়ার প্রবণতা বেশি থাকে, তাহলে ধাতুর পাত ও ওই দ্রবণের মধ্যে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে বিজারণ বিভব বলে। যেমন এটা আমরা জারণ বিভবকে EOX দ্বারা, মানে হচ্ছে ই অক্সিডেশন, এখানে ই রিডাকশন দ্বারা প্রকাশ করতেছে। তাহলে বিভিন্ন ধাতুর তড়িৎদ্বার বিভব ও প্রমাণ জারণ ও বিজারণ বিভবের মান। এখানে একটা টেবিল বা ছক দেওয়া আছে। এখানে ইলেকট্রোড এই অবস্থা মানে জারণ অবস্থা, এই জন্য বলছি ইলেকট্রোড বিক্রিয়া জারণ। তো প্রমাণ জারণ বিভবের মান এটা মানে ইনট লিথিয়াম বাই লিথিয়াম প্লাসের মান হচ্ছে এটা। অনুরূপভাবে পটাশিয়াম এখানে জারণ ঘটছে, জারণ প্রক্রিয়া, এখানে তার জারণ বিভবের মান দেওয়া আছে। অনুরূপভাবে প্রতিটা এখানে এই টেবিলের মধ্যে ইলেকট্রোডের বিক্রিয়া অর্থাৎ জারণ প্রক্রিয়া এবং প্রমাণ জারণ বিভবের মানটা দেওয়া আছে। এখানে বিজারণ বিভবের মান এখানে আমি একটা টেবিলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এখানে বিজারণ বিভবের মান যেমন হচ্ছে ইলেকট্রোড এখানে আছে, ইলেকট্রোড তার লিথিয়াম আয়ন বা লিথিয়াম অর্থাৎ তার কী করছে বিজারণ ঘটছে। তো এখানে কী করছে লিথিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে লিথিয়াম ধাতুতে পরিণত হয়েছে। তাহলে প্রমাণ বিজারণ বিভব অর্থাৎ আমাদের যদি আমি জারণ বিভবকে বিজারণ বিভবে নিয়ে আসি তাহলে আমাদের মান ঠিক থাকবে কিন্তু চিহ্নটা বিপরীত হয়ে যাবে। এই জন্য আমাদের ওখানে মান ছিল জারণ বিভবের ক্ষেত্রে এই মানটা ছিল +3.04, কিন্তু বিজারণ করা এই মানটা হয়েছে 3.04। অনুরূপভাবে বাকিগুলোর ক্ষেত্রেও একই ঘটনা। তো আমরা এইটুকুই ছিল আলোচনা। এখন আমরা বাড়ির কাজ, যে এইটুকু আলোচনা থেকে আমরা কি কি বাড়ির কাজ করতে পারবো, যেমন দ্রবণ চাপ ও অসমোটিক চাপ বলতে কী বুঝো, এইটা সম্পর্কে আমরা বের করে আমরা লিখব যে দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ বলতে কী বুঝি। এরপর আমরা জিঙ্ক এবং কপার দ্বারা গঠিত তড়িৎ কোষের কোষ সংকেত লিখো, মানে হচ্ছে জিঙ্ক এবং কপার দ্বারা আমরা একটা যেটাকে গ্যালভানিক কোষ গঠিত মনে করি, সেই গ্যালভানিক কোষের আমরা কী করব কোষ সংকেত লেখার চেষ্টা করব। এরপরে বলছে যে কপার তড়িৎদ্বারের বিভব +0.34 ভোল্ট বলতে কী বুঝো, এটা সম্পর্কে তোমরা চেষ্টা করবো বাড়ির কাজ তোমাদের থাকলো। আরেকটা থাকলো উদাহরণসহ অর্ধকোষ বিক্রিয়ার প্রকারভেদ আলোচনা করো। তাহলে আমরা অর্ধকোষ বিক্রিয়া নিয়ে আলোচনা করছি উদাহরণসহ, অর্থাৎ প্রতিটা অর্ধকোষের যে গঠন অনুসারে 5 প্রকার সেই অর্ধকোষের প্রতিটা আলোচনা করতে হবে। এরপর থ্যাঙ্কস। করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাড়িতে থাকার চেষ্টা করো, নিজে সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো। ধন্যবাদ সবাইকে।